একটা মিথ্যাচার চালাচ্ছে যে আমি আমার নিজের গায়ে আগুন দিছি। মেডিকেল সার্টিফিকেট আছে, আমাকে কেমিক্যাল সহ অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। ও কি মামলা করছে তোমার নামে? তার বোন অন লাইভে এসে বলছে যদি জেলে যেতে হয় আমাকে মেরে জেলে যাবে। তোমাকে মানুষ এখন দেখতেই পারে না, সব নেগেটিভ কমেন্টস। আমার দায় আছে, 70% দায় আমার। আমি যখন হিজাব পরা শুরু করি আমার কাছ থেকে সব ব্র্যান্ড চলে গেছে। যদি পারতাম সমস্ত কিছু ছেড়ে আমি জাস্ট নামাজ কালাম আমার বাচ্চাদের নিয়ে থাকতাম, যদি আমার কোনো আর্নিং সোর্স থাকতো, তো তখন মনে হয়েছে যে এই ফাইটটা হয়তো আমি দিতে পারবো হিজাব দিয়ে। কিন্তু আমি হেরে যাই। তখন তো হিজাব ক্যারি করতাম না। এখন সিনেমাটা শেষ করতে হলে নিশ্চয়ই আমি হিজাব পড়তে পারবো না, রাইট? রিয়েল লাইফের সাথে তো শুটিং এর সাথে কোনো তো সম্পর্ক নেই। যখন আমি ওই ছবিগুলো আপলোড করে ভিডিও আপলোড করেছিলাম একটা, যে গানটান নিয়ে কিশোরীর হিজাব ছাড়া, ওই শুরু প্রমোশনের জন্য এগুলো হতেই পারে। আমার ভুল, আমি অকপটে স্বীকার করছি। 5 কোটি টাকার বিনিময়ে আমাকে কেউ হিজাব করতে পারবে না। এই লাইনে আসছো। হ্যাঁ, তখন আমার মাথায় এটা কাজ করে নাই যে আমার তো অনেক দায়িত্ব ভাইয়া। আমি কিন্তু প্রেস করে পুরো জাতির কাছে ক্ষমা চাইছি। ভুল করি, আমি অকপটে সেই ভুলটা স্বীকার করে নিতে। বাট তুমি কিন্তু কি ভুলগুলো ইচ্ছে করে করো যেন মানুষজন আমাকে দেখে, প্রেস কনফারেন্স করব, আমি লাইভে এসে কথা বলবো এটা নিয়ে? ওরা বলে না তোমার মতো আয়শা লাইভে আয়শা বা ভিডিওতে আয়শা বলে না আমি 5 কোটি টাকা দিলে আমি হিজাব খুলবো না। ওইটাই তো আমার ভুল। এখানে ক্ষমার কিছু নাই আসলে। আমি কোনটা বলতেছি, তুমি যেটা করতেছো তুমি আসলে একটার পর একটা ব্লান্ডার করেই যাচ্ছ। রাতে ঘুমাই, সকাল উঠে দেখি এই পোস্ট ওই পোস্ট, তারপরে টাকা দিলে ডিলিট করে। কারণ কি? মুন্নার সাথে আমি কাজ করতে চাই, মুন্না খানের সাথে। আমি কার সাথে কাজ করবো ইটস মাই চয়েস। মুন্নাকে বল আমাকে টাকা দিতে। দুজন তারকার্মীকে নিয়েও লিখতে চায় তুই এখন আমার সাথে চলতেছিস, তুই কিছু করলে সে দোষটা আমার ঘাড়ে আসে। কেন রুনা খানকে গিয়ে বাজে প্রশ্ন করতে হবে? মুন্না আমার কো আর্টিস্ট, ওর সাথে আমার টাকার সম্পর্ক না। কি মগের মূল লোক নাকি এটা? গট ম্যারিড উইথ বর্ষা চৌধুরী। তো আকাশ থেকে সকালে উঠে ঠাস করে পড়ে গেছি। ওকে ফোন দিয়ে বলি তুই কি পাগল হয়ে গেছিস, কি করতেছিস এগুলা? মানে মানুষকে এইভাবে ক্ষতি করিস না। ও সেটা রেকর্ড করছে যখন আমি ওকে রিকোয়েস্ট করতেছি তুই আমার বন্ধু, তুই আমার দোস্ত, তুই আমার জান, তুই আমার প্রাণ, তুই আমার গুর্দা। ও বলতেছে তুই বল তুই আমার বউ, বল তুই আমার বউ। আমি বলছি হ্যাঁ আমি তোর বউ, তাও তুই পোস্টটা ডিলিট কর প্লিজ। সে আমাকে বউ হিসেবে দাবি করতেছে। ব্ল্যাকমেলটা শুরু করলো 2 মাস পর থেকে। সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছা বলতেছে। 20 লক্ষ টাকা দিলে সে সমস্ত কিছু উইথড্র করে নিবে। প্রয়োজনে 20 লক্ষ টাকা না 20 কোটি টাকা আমি আদালতে দিব। পেজে 12,000 লাইক থেকে হয়ে গেল 32,000 লাইক। রুমি মারা যাওয়ার পর থেকে কিন্তু আমি সাইকিয়াট্রিস্টের আন্ডারে, সাইকোথেরাপিস্টের আন্ডারে। আমি সেই বর্ষা যে হাজার হাজার মেয়ের আইডল ছিলাম। কিন্তু তুমি মানে হ্যাঁ হাজার হাজার মেয়ের আইডল ছিলাম, সবাই মিলে আমাকে 10টা বিয়ে বানাচ্ছে, এন্ড দেন আমি সুইসাইড অ্যাটেম্পটটা নিই। সুইসাইড নিয়ে আমি কথা বলতে চাই, বাট তার আগে বলো এই হলুদ সাংবাদিকের সাথে এখন কি সেটেলমেন্ট হলো? মামলা করা হয়েছে তোমার? ডিজিটাল নিরাপত্তা আইনের 25-29 ধারার মামলা হয়েছে, যেটা আমলে নিয়েছে। 3 তারিখে আদেশ হবে, কারণ এটা বিশ্লেষণ হয়। এটা অনেক বড় একটা মামলা এবং এটার সাজা ও পাল্টা মামলা করছে তোমাকে নিয়ে। এটা ভয়াবহ আমি বলি। এছাড়া আমি আমার যে বাসায় গিয়ে হুমকি ধামকি, আমার বাবার ওখানে গিয়ে, ইভেন তো সে একটা মিথ্যাচার চালাচ্ছে যে আমি আমার নিজের গায়ে আগুন দিছি। ভাইয়া তখনকার সময় আমার মামলার কাগজ আছে, আমার মেডিকেল রিপোর্ট আছে, রাইট, ল্যাব টেস্ট রিপোর্ট আছে, মেডিকেল সার্টিফিকেট আছে, আমাকে কেমিক্যাল সহ অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। তাই না? আদালত দেখবে প্রমাণ, ওর মুখের কথা না। এখন হয়তো ওর মুখের কথা দিয়েও আমাকে হেয় প্রতিপন্ন করতে পারবে সমাজের কাছে। এই একটা কথা বলবে, ওই একটা কথা হয়তো 10 জন মিলে আটকে আছে। তুমি চাচ্ছ কি যে ডিজিটাল মানে সাইবার সেক্টরে হয়তো সবাই এটাকে পুঁজি করে সারবে, বর্ষা চৌধুরী নিজের গায়ে নিজে আগুন দিছে, ও সার্ভাইভার না, এই না সেই না। কিন্তু আমি বর্ষা চ্যালেঞ্জ দিয়ে প্রমাণ করে দিব আমি কি হয়েছিল, বিকজ সমস্ত কিছুর কাগজপত্র এভিডেন্স আছে। আর সেটা নিয়ে ও এত কথা বলার কি আছে? মানে তুমি মিথ্যা যদি বলে থাকো তখন সেটা তো তোমার লাইফের সাথে কি সম্পর্ক? আসলে কি চাচ্ছে আমি জানি না। ওকে, ওই যে বলছে 20 মোটিভ কি? মানে তোমাকে 20 লাখ টাকা দিলে চুপ হয়ে যাবে। 20 লাখ টাকা দিলেই হয়ে যাচ্ছে। 20 লাখ টাকা দিলে চুপ হয়ে যাবে, এটা একটা মাধ্যম দিয়ে বলাইছে। ওকে। এবং আরেকটা মাধ্যম দিয়ে বলাইছে ইমিডিয়েট 2 লাখ টাকা দিতে। ওকে। গতকালকে না আপু, না পরশুদিন, গত পরশুদিন ইমিডিয়েট একজন মানে মামলা করার পর এরকম বলতে পারে? হ্যাঁ, 2 লাখ টাকা দিলে ও চুপ হয়ে যাবে ইমিডিয়েট। ওকে। ও কি মামলা করছে তোমার নামে? 307 ধারা। আমি নাকি 307 ধারার যে মামলাটা, এই মামলাটার ডিটেইলস হচ্ছে তোমার যে কেউ কাউকে খুন করতে গেছে, গলা চেপে খুন করতে গেছে। তার মানে কি এটাও মিথ্যে? ওকে। ওর যদি মামলা করার থাকতো ও পারিবারিক আদালতে কাবিন নিয়ে চ্যালেঞ্জ দিত, রাইট? যেটা আমি করেছি। ও আমার মানহানি করেছে, আমি মানহানি মামলা করেছি। ও ডিজিটাল সেক্টরে আমাকে মানহানি করছে। মানুষ তো আর সত্য মিথ্যা যাচাই করছে না, ও যা বলছে সেটাকেই ভাইরাল করছে।
এতে করে আমি সামাজিকভাবে, আর্থিকভাবে, আমার ব্র্যান্ডের কাছে, সবার কাছে আমি ছোট হচ্ছি। আমি কিন্তু সত্য নিয়ে মামলা করেছি, আর সে কি করেছে 307 ধারার মামলা করেছে। ওকে, মানে আমি ওকে গলা চেপে মারতে গেছি, এটা তদন্ত দিয়েছে সবুজবাগ থানাকে, ওকে, কোর্ট থেকে তদন্ত দিয়েছে। তো তদন্ত করে বের করবে আদালত, নিশ্চয়ই সত্যটাই বের করবে, মিথ্যেটা বের করবে না, তাই না? তো এই হইলো তোমার পারিপার্শ্বিক অবস্থা। এখন হচ্ছে যে মামলা চলমান তোমার, তাই তো? দুটো মামলা হচ্ছে, কোর্টে হয়েছে, থানায় হয়েছে, 1টি 3টি, এবং আরো 2টি প্রক্রিয়াতে আছে। কারণ তার বোন অন লাইভে এসে বলছে যদি জেলে যেতে হয় আমাকে মেরে জেলে যাবে। ওয়াও, ভিডিও আছে, মানে ফ্যামিলি সবাই ওকে সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, ভিডিও ফুটেজ আছে। সেও বলেছে যদি জেলে যাইতে হয় আমাকে মেরে জেলে যাবে, তাহলে এটা আমার জানের জন্য হুমকি। অ্যাটেম্প টু মার্ডার। সো অ্যাটেম্প টু মার্ডারেও ইতোমধ্যে একটা ওয়ারেন্টও হয়েছে। ওকে, একটা ওয়ারেন্টও হয়েছে, হয়তো আজকে কালকের মধ্যে অ্যারেস্ট হয়ে যাবে। এটা আদালত, আইন, যারা ডিফেন্স, তারা দেখবে, এটা তো আমার দেখার বিষয় না। ওকে, তো এখন হচ্ছে এই সিচুয়েশন, সুইসাইড থেকে যাচ্ছি, বাট তার আগে একটু বলো, তোমাকে মানুষজন পছন্দ করতো, এই যে হুট করে এই হেট্রেটটা কোত্থেকে আসলো? তোমাকে মানুষ এখন দেখতেই পারে না, সব নেগেটিভ কমেন্টস, কবে থেকে শুরু হলো এটা, এবং এখানে তোমার দায় কতটুকু? আমার দায় আছে, 70% দায় আমার। কিভাবে বলো? 70% দায় আমার। কেন? দেখো ভাইয়া, আমি যখন হিজাব পরা শুরু করি আমার কাছ থেকে সব ব্র্যান্ড চলে গেছে। হিজাব পরা যখন শুরু করছো, সেটা কবে শুরু করছো তুমি? এই তো রাসেল মিয়ার কাণ্ডে আমি মানসিকভাবে ভেঙে যাই। এন্ড আমার মনে হয় কি, মানে আমি তো মেন্টালি সিক বললাম না তখন থেকেই। আমার মনে হয় যে আমি আসলে মানে একেবারে যদি পারতাম সমস্ত কিছু ছেড়ে আমি জাস্ট নামাজ কালাম আমার বাচ্চাদের নিয়ে থাকতাম, যদি আমার কোনো আর্নিং সোর্স থাকতো। তো তখন মনে হয়েছে যে এই ফাইটটা হয়তো আমি দিতে পারবো হিজাব দিয়ে, কিন্তু আমি হেরে যাই এবং আমি যে 3টা ব্র্যান্ডিং এবং আমার কিশোরী সিনেমার শুটিং কিছু বাকি আছে। কিশোরী যখন আমি 2টো লট শেষ করি তখন তো হিজাব ক্যারি করতাম না, এখন সিনেমাটা শেষ করতে হলে নিশ্চয়ই আমি হিজাব পড়তে পারবো না, রাইট? কেন? ক্যারেক্টারের সাথে তো হিজাব যাচ্ছে না। না, হিজাব শুটিং এর জন্য তো তোমার কেউ বলতেছে না যে তুমি হিজাব পরো না, মানে বুঝি নাই। শুটিং এ ক্যারেক্টারে হিজাব পরবো না, সেটা তো প্রবলেম না। রিয়েল লাইফের সাথে তো শুটিং এর সাথে কোনো তো সম্পর্ক নেই। আছে তো, সবাই তো সেটাই নিয়েছে। আমি তো ওই শুটিং এর ফুটেজ যখন, এবং আমার সাথে কিশোরী সিনেমার যেই তোমার ডিড এগ্রিমেন্ট অনুযায়ী সোশ্যাল মিডিয়ার পুরো প্রমোশন আমার সিনেমাগুলোর, এটাই তো হওয়া উচিত একটা আর্টিস্টের। তো যখন আমি ওই ছবিগুলো আপলোড করে ভিডিও আপলোড করেছিলাম একটা, যে গান টান নিয়ে কিশোরীর হিজাব ছাড়া, ওই শুরু স্টার্টিং। এন্ড দেন সবাই খেপে গেল যে আমি কেন হিজাব ছাড়া। আসলে এটা তো কিশোরী সিনেমার শুট ছিল। তো সেটা বলার পরে কি বলে? আমার কথা কেউ হয়তো আমলে বুঝবে না বা নিবেও না, এটাই বাস্তবতা। তো তুমি এগুলো পরবর্তীতে তোমার এই 3টা ব্র্যান্ড আসে, মুন্না খান আসে, মুন্না খানের সাথে কাজ হয়, সেটাও হিজাব ছাড়া। এন্ড আমার কোরিওগ্রাফার, স্টাইলিং এবং যেই ব্র্যান্ডগুলোর সাথে কাজ করেছি 3টে বাংলাদেশের খুব স্বনামধন্য ব্র্যান্ড, তাদের যেই মানে তোমার যেই ধরনের আমার কাছে ছিল, প্রপোজাল ছিল, সেগুলো আমাকে রিকোয়ারমেন্টগুলো তো ফুলফিল করতে হবে, তাই না? তো সেই ফুলফিল করার জন্য কিন্তু আমাকে তাদের মতো হয়ে শতভাগ প্রেজেন্টেশন করতে হয়েছে, দেখাইতে হয়েছে। দেখাইতে হয়েছে যে স্ক্রিপ্ট ছিল, স্ক্রিপ্টেড ছিল হাজব্যান্ড ওয়াইফ, নিউ কাপল, মুন্না আমি, সেটাই দেখাইছি। ওকে, এটা আমার কাজ ছিল, এটা আমার কাজ ছিল। তারপরে যেহেতু মুন্না ডিক্লেয়ার দিয়েছে আমার সাথে একটা সিনেমা, সেহেতু বাইরের দেশেও দেখবা তুমি সিনেমার প্রমোশনের জন্য অনেক কিছু হয়। কিছুদিন আগে তাহসান ভাইয়ের একটা প্রমোশন দেখেছো, তারপরে আরো অনেকের প্রমোশন দেখেছো। প্রমোশনের জন্য এগুলো হতেই পারে। তো সেটাকে যে মানুষ এইভাবে করে নিয়ে নিবে, এটা আমি বুঝতে পারি। এবং আমার যেটা ভুল, আমার ভুল আমি অকপটে স্বীকার করছি। আমার দায়টা হচ্ছে যে তখন আমি মানসিকভাবে এত ট্রমাটাইজ ছিলাম, আমি আল্লাহর কাছেও ক্ষমা চাচ্ছি যে আমি বলেছিলাম কোটি কোটি টাকার বিনিময়ে, 5 কোটি টাকার বিনিময়ে আমাকে কেউ হিজাব করতে পারবে না। এই লাইনে আসছো। হ্যাঁ, তো তখন আমার মাথায় এটা কাজ করে নাই যে আমার তো অনেক দায়িত্ব ভাইয়া। আমার বাচ্চাটা না খেয়ে থাকলে মাস শেষে ওই যে জায়ানের যে খরচটা আসে ওটা তো জায়ানেরই চলে যায়। যারা বাবা,
লাখ টাকার মেডিসিন হুম। আমার কোত্থেকে আসবে তখন আমি ভাবি নাই ভাইয়া। সত্যি আমি আমার মিথ্যেটা, ইভেন তো তুমি জানো আমি কিন্তু প্রেস করে পুরো জাতির কাছে ক্ষমা চাইছি। হুম। আমি এমন একটা মেয়ে, আমি যদি কোনো ভুল করি আমি অকপটে সেই ভুলটা স্বীকার করে নিতে। বাট তুমি কিন্তু কি ভুলগুলো ইচ্ছে করে করো যেন মানুষজন আমাকে দেখে, প্রেস কনফারেন্স করব, আমি লাইভে এসে কথা বলবো এটা নিয়ে? না ভাইয়া, তাহলে তুমি আমাকে বলো। আমি তখন মেন্টালি স্টেবল ছিলাম না। শোনো, আমি আমাকে মেন্টালি ধরো স্টেবল কখনোই না বর্ষা, ব্যাপারটা বুঝো। হিজাব পরে কিন্তু অনেকেই কাজ করে এবং হিজাব খুলে ওরা কাজ করতেছে, ওদেরকে কেউ কিছু বলতেছে না কেন? ওরা জানি না। না আমি বলি তোমাকে, আমি তোমাকে জানাচ্ছি, ওরা বলে না তোমার মতো আয়শা লাইভে আয়শা বা ভিডিওতে আয়শা বলে না আমি 5 কোটি টাকা দিলে আমি হিজাব খুলবো না। ওইটাই তো আমার ভুল, এর জন্য তো তো এই ভুলগুলো তুমি পরপর রেগুলার করো। না রেগুলার না, Maybe আমি that's your একদিনই strategy, বলেছি। না? No, যে আমি মানুষজন আমাকে একবারই দেখবে। বলেছি, আমি একবারই এই কথাটা বলেছি এবং পরবর্তীতে আমি সবার কাছে প্রকাশ্যে সবার কাছে পুরো জাতির কাছে আমি ক্ষমা চেয়েছি যে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন, মানুষ মাত্র ভুল, আমি ফেরেশতা না, আমি আল্লাহর সৃষ্টি একটা মানুষ, আমার জীবনে অনেক স্ট্রাগল আছে, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমাকে মাফ করে দিবেন এই কথাটার জন্য। তবে আমি দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে হায়াতটা দেয়, আমার বাচ্চা কাচ্চা এবং আমার যে লাইবিলিটিসগুলো আছে, যে দায়িত্বগুলো আছে, এগুলো যেন আমি পালন করতে পারি। এবং আমি কাউকে অসম্মান করতে চাই না, কাউকে কোনো কিছুই বলতে চাই না, শুধু এটুকু বলবো আমাকে ক্ষমা করে দিয়েন। ওকে, দেখো ক্ষমা আল্লাহ নিজেও কিন্তু ক্ষমা করেন, এখানে ক্ষমার কিছু নাই আসলে। আমি কোনটা বলতেছি, তুমি যেটা করতেছো তুমি আসলে একটার পর একটা ব্লান্ডার করেই যাচ্ছ এবং তুমি নিজেকে আবার নির্দোষও প্রমাণ করতে চাচ্ছ।